আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। আজকে আমি যে সাবজেক্টের উপর ক্লাস নিতে যাচ্ছি, সেই সাবজেক্টের নাম হচ্ছে এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স ফর দ্য স্টুডেন্ট অফ ফাইন্যান্স ফোর্থ ইয়ার। আজকে আমরা এই সাবজেক্টের চ্যাপ্টার 7 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে পলিসি অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ নীতি এবং আইনগত অবকাঠামো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমরা বিগত ক্লাসে কি পড়েছিলাম এবং কোথায় গিয়ে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি টেনেছিলাম, ফার্স্ট অফ অল আমি আপনাদের সেটি মনে করিয়ে দেব অ্যাজ ইউজুয়াল অন্যান্য ক্লাসের মতো। আফটার দ্যাট আমরা আজকের ক্লাসটি শুরু করব। আমরা গত ক্লাসে 2 নাম্বার প্রশ্নের উত্তরের সমাপ্তি ঘোষণা করেছিলাম, অর্থাৎ আমরা প্রায় 3-4টা ক্লাস নিয়ে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আলোচনা করেছিলাম। আমি একটু মনে করিয়ে দিচ্ছি যারা ক্লাসটি মিস করেছিলেন তাদের জন্য, যে আমরা আসলে গত ক্লাসে কি পড়েছিলাম। আমাদের 2 নাম্বার প্রশ্নটা ছিল এরকম যে আমাদের দেশে যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে, সেই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আইনটা কীরকম ছিল, অর্থাৎ সরকারি নীতিমালা এবং অবকাঠামোটা কি ছিল এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিয়মকানুন সব সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা শুরু করব 3 নাম্বার প্রশ্ন। এর উত্তরটা ইনশাল্লাহ আমরা আজকে শেষ করতে পারবো বলে আশা করছি। সবার আগে আমরা প্রশ্নটা একটু পড়ব, এরপরে আমরা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা শুরু করব। আমাদের প্রশ্নটা হচ্ছে রোল অফ গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক ইন ডেভেলপমেন্ট অফ এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স। বাংলাদেশের এসএমই এবং ক্ষুদ্র অর্থায়নের উন্নয়নে ওই দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা বা পারফরমেন্সটা কেমন। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে সরকারি নীতিমালাগুলো কি কি, আমরা নীতিমালাগুলো জেনেছিলাম। এখন আমরা জানবো সরকারের অবদানটা কোথায়। নীতিমালা প্রতিষ্ঠা করে দিয়েছে এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সটা, যাতে স্মুথলি আমাদের কান্ট্রিতে এই কার্যক্রমটা রান করতে পারে। বাট শুধুমাত্র কিন্তু নীতিমালা এস্টাবলিশ করে দিলেই হয় না, গভর্নমেন্টের আরও কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো কী কী? তো এখানে মূলত করণীয়টা হচ্ছে এরকম যে গভর্নমেন্ট তো আগে একটা আইন প্রণয়ন করে দিয়েছে। এই আইনটা আমাদের ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে মানছে কিনা সেটা জানার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করেছে। তাদের কাজ হলো এটা পর্যালোচনা করা যে বাংলাদেশের যতগুলো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আছে তারা ঠিকভাবে এই ক্ষুদ্র ঋণ যে আইন আছে, এই নীতিমালাগুলো আছে, সরকারের যে অবকাঠামোগুলো আছে, সেই নিয়ম নীতি বা অবকাঠামোগুলো প্রতিষ্ঠানগুলো মেনে চলছে কিনা সেটা তদারকি করা। না করলে তাদের জন্য ছোটোখাটো আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, যে সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে কখনো কখনো তো ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট ধার্য করা হচ্ছে অফিসিয়ালি কিংবা ইন্ডিভিজুয়ালি, তো কখনো কখনো ফৌজদারি আইনে ছোটোখাটো মামলা করা হচ্ছে। আজকে আমরা জানবো ওই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির দায়িত্ব ছাড়া আর গভর্নমেন্ট কি কি করছে। তো সেক্ষেত্রে আমরা যেটা এই প্রশ্নের উত্তরে জানবো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, যেটাকে আমরা বলি আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক, সে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার কি কি সুবিধাগুলো আমাদের ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রোভাইড করছে, সে আলোচনা নিয়ে হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন উত্তর। তো মূলত যেটা হয়েছে যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু এসএমইর একটা বিশাল অবদান আছে। সেটা হচ্ছে এরকম যে আমাদের দেশের মতো উন্নয়নশীল যেসব দেশ আছে তাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেই আমাদের এই ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কিন্তু বেশ উল্লেখযোগ্য। দেখা গেছে কিছু কিছু দেশ আছে এরকম, বিশেষ করে এশিয়ান কান্ট্রি, ওই দেশগুলো এসএমই খাতে এতটাই বেশি উন্নত করে ফেলেছে যে ওই এসএমই খাত থেকেই তারা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিশ্চিত করতে পেরেছে, অর্থাৎ এনশিওর করতে পেরেছে। তো বলা হচ্ছে যে এই সেক্টরটা হচ্ছে এরকম যেখানে লেবারের সংখ্যা বেশি, অর্থাৎ শ্রমিকের সংখ্যা বেশি এবং ডিউরেশন খুব কম থাকে। তাহলে স্বল্প সময়ে অধিক শ্রমিক খাটিয়ে দেখা যাচ্ছে যে এই সেক্টরটা থেকে বেশ ন্যাশনাল ইনকাম গেইন করা যাচ্ছে। এই জন্য বলা হয় যে এই সেক্টরটা যে কোনো দেশেরই অর্থনৈতিক উন্নয়নে বেশ বিশাল একটা অবদান রাখে। এছাড়া বলা হচ্ছে যে এই সেক্টরটার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ খুবই ভালোভাবে সৃষ্টি সম্ভব হয়েছে।
যেখানে শিক্ষিত লোকের প্রয়োজন হয় না, অশিক্ষিত লোকজন হলেও চলে, সামান্য একটু ট্রেন আপ করে নিলেই চলে। পাশাপাশি হচ্ছে অল্প পারিশ্রমিকের মাধ্যমে বেশ প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায়, যেখানে শ্রমিকরা তাদের ক্রিয়েটিভিটি শো করে বেশ উন্নয়ন সাধন করতে পেরেছে। আর একটা বিষয় হচ্ছে যে অতি দারিদ্রতা বিমোচন, অতি দারিদ্র যেটাকে আমরা বলি দারিদ্রতা, সেটা এই ক্ষুদ্র অর্থায়নের মাধ্যমে অর্থাৎ এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে দূর করা সম্ভব হয়েছে। পাশাপাশি নারী পুরুষের মধ্যে যে একটা অসমতা ছিল, সেক্ষেত্রেও সমতা আনয়নটা অনেকাংশেই সম্ভব হয়েছে এই এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে। কিভাবে একটু বলি। আমরা জানি যে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র অর্থায়নের ক্ষেত্রে আমাদের নারী উদ্যোক্তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। যেমন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে তো এরকম নিয়ম যে কোনো একটা দল গঠন করা হবে কিংবা একটা পর্ষদ গঠন করা হবে, সেখানে মিনিমাম ২ জন নারী সদস্য থাকতেই হবে। তার মানে এখানে উইমেনদেরকে বেশি উইমেন পাওয়ারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে ঋণ প্রদানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে নারীদেরকে একটু বেশি ঋণ প্রদানের একটা সুযোগ দিয়েছে, এবং তাদের যে সুদের হারটা, সেই সুদের হারটাও তুলনামূলক একটু কম। এটার মূল কারণটাই হচ্ছে এরকম যে আমি একটু পেছনের দিকে যাব। সেটা হলো আমরা জানি যে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মূল কাজই হচ্ছে দারিদ্র্য দূর করা। আর আমরা জানি যে আমাদের দেশে অধিকাংশ দরিদ্র লোকই গ্রামে বাস করে। অধিকাংশ বলেছি, আমি কিন্তু সব বলি নাই। অধিকাংশ দরিদ্র জনগণই গ্রামে বাস করে। আর গ্রামে যেটা হয়েছে, যেহেতু তারা অল্প শিক্ষিত হয় এবং দরিদ্র হয়, এখানে তারা নারীদেরকে গৃহে অর্থাৎ ঘরের ভেতরে আটকে রেখে দেয়। তাদের যে ক্রিয়েটিভিটি আছে, তাদের যে দক্ষতাগুলো আছে, তাদের যে মনোবল আছে, এই বিষয়গুলোকে তাদের ঘর বলেন, সমাজ বলেন, সেখানকার পুরুষ শাসিত মানুষজন সেটাকে টোটালি ওভারলুক এবং অ্যাভয়েড করে, ইভেন আন্ডার এস্টিমেট করেও এসেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে শুধুমাত্র পুরুষরা যখন ইনকাম করছে, সেই পুরুষদের ইনকাম দিয়ে একটা সংসারকে পুরোপুরিভাবে চালানো ততটা সম্ভব হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে হয়তোবা আর্থিকভাবে তারা সচ্ছল হতে পারছে না, খেয়ে পরে বাঁচতে পারছে, বাট আর্থিকভাবে তারা সচ্ছল হতে পারছে না। এই পরিস্থিতিতে আর্থিক সচ্ছলতা আনয়নের জন্য নারীদেরকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে এভাবে বোঝানো হয়েছে যে আপনাদের স্বামীরা ইনকাম করবে, তার পাশাপাশি আপনারা যদি ইনকাম করেন তাহলে যেটা হবে, আপনাদের ৩ বেলা আপনারা ভালোভাবে চলতে পারছেন। পাশাপাশি আপনাদের সকল খরচ পূরণের পর কিছু টাকা আপনাদের অবশিষ্ট থেকে যাচ্ছে, যেটা আপনারা সঞ্চয় করতে পারছেন। এটার উদ্দেশ্য কি? ভবিষ্যতে আপনারা নিজে কোনো একটা ব্যবসা বা কোনো কিছু একটা পার্মানেন্টভাবে ইনকামের একটা উৎস আপনারা সৃষ্টি করতে পারলেন। এই হচ্ছে বিষয়টা আরকি। তো বলা হচ্ছে এক্ষেত্রে নারী পুরুষের যে অসমতা, সেটা দূর করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে এই এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স। যেটা আমি একটু আগে বলেছিলাম যে এশিয়ার বেশ কিছু সমৃদ্ধশালী দেশ আছে, তাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান বা মূলই হচ্ছে ওই দেশের এসএমই এবং মাইক্রো ফাইন্যান্স। তো এই হচ্ছে মোটামুটি আরকি যে আমাদের দেশ বলেন এবং বিশ্বের এশিয়ার কিছু দেশ বলেন, তাদের উন্নয়নে এসএমই এবং মাইক্রো ফাইন্যান্সের অবদানটা কি? তো এখানের মূল বিষয়টা হচ্ছে এরকম যে সরকার যদি একটি দেশের ক্ষুদ্র ঋণদান কার্যক্রমকে অর্থাৎ এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের যে কার্যক্রমটা আছে, সেই কার্যক্রমটাকে যদি সরকার প্রায়োরিটি না দেয় কিংবা সুযোগ করে না দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই দেশে এই এসএমই এবং অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স যেটা, সেটা বিশেষভাবে অবদান রাখতে পারবে না। তাহলে আমরা বলতে পারি এটাই যে একটা দেশে এসএমই এবং মাইক্রো ফাইন্যান্স এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে অবশ্যই সবার আগে সরকারের অবদান অনস্বীকার্য। কারণ সরকার যদি সুযোগ না দেয়, তাহলে কিন্তু আপনি আপনার ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানটা শুরু করতে পারবেন না, ইভেন পরিচালনা করতে পারবেন না। কারণ হচ্ছে পরিচালনা করতে গেলে আপনার একটা সুষ্ঠু পরিবেশের প্রয়োজন হবে। সেই পরিবেশটা আপনাকে ওই দেশের সরকারই ক্রিয়েট করে দিবে। এখন সরকার কিভাবে কেন্দ্রীয় ব্যাংকের থ্রুতে এই ক্ষুদ্র ঋণদানকারী অর্থাৎ এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের উন্নয়নে অবদান রেখেছে, সেটা আমরা একটু এখন জানতে যাচ্ছি। দেখেন, মূল আলোচনায় আমরা চলে এসেছি। এসএমই বিষয়ক বাংলাদেশ ব্যাংকের নীতিমালার উল্লেখযোগ্য দিকসমূহ নিচে উল্লেখ করা হলো। তার মানে হচ্ছে কি, এই যে এসএমই, এই এসএমইর কার্যক্রমের ক্ষেত্রে সরকার ওই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পাশাপাশি
বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে। সে দায়িত্বটা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে পালন করবে? সে দায়িত্বটা সম্পূর্ণরূপে পালন করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের একটা নীতিমালা প্রতিষ্ঠা করতে হবে। যে নীতিমালাকে অনুসরণ করে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো এই এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের উন্নয়নে বিশেষ অবদান রাখবে। আমি আপনাদের কোনো একটা প্রশ্নের উত্তর পড়াতে গিয়ে এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স রিলেটেড বলেছিলাম এরকম যে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান যখন তাদের কার্যক্রমটা প্রথমবারের মতো শুরু করে, ফার্স্ট অফ অল তারা একটা এরিয়া নির্ধারণ করে, টার্গেট নির্ধারণ করে, একটা এরিয়া টার্গেট করে, যেই অঞ্চল বা যেই এরিয়াতে গিয়ে তারা তাদের এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা পরিচালনা করবে। সেক্ষেত্রে প্রথমত তাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তহবিল বা ফান্ড। এই ফান্ড সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে সাপ্লাই দেয়া ম্যাক্সিমামই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হয় না। ওই সিচুয়েশনে একটা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান যেটা করে, তারা ২-৩টা বাণিজ্যিক ব্যাংকের সাথে যোগাযোগ করে। যোগাযোগটা হচ্ছে এরকম যে তারা তাদের প্ল্যান সেটা ওই বাণিজ্যিক ব্যাংকের কাছে উপস্থাপন অর্থাৎ সাবমিট করবে। করার পর বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়ে রাখে, আমরা যখনই আমাদের কার্যক্রমের মূল অংশে প্রবেশ করব, আমাদের তহবিল শেষ হয়ে যাওয়ার পর আমাদের যদি তহবিলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আপনার ব্যাংক থেকে বা আপনার আর্থিক প্রতিষ্ঠান থেকে তহবিল এর প্রত্যাশা করছি। তখন যেটা করবে ওই বাণিজ্যিক ব্যাংক তাকে হেল্প করতে বাধ্য থাকে। কেন জানেন? কেন্দ্রীয় ব্যাংক থেকে এরকম একটা প্রেশার বা নির্দেশনা ওই বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর আছে। যদিও এটার পেছনে মূল হচ্ছে সরকার। সরকার কেন্দ্রীয় ব্যাংকে জানিয়ে রেখেছে, কেন্দ্রীয় ব্যাংক এই সরকারের নীতিমালাকে এস্টাবলিশ করছে বা করেছে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। এবার আসেন দেখি যে এই কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশের এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের উন্নয়নে অর্থাৎ অবকাঠামো নির্ধারণে নীতিমালা প্রতিষ্ঠার মাধ্যমে কিভাবে অবদান রেখেছে এই এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের উন্নয়নে। আমি আবারও বলছি, এটা মূল হচ্ছে সরকার। সরকার কাজ করাচ্ছে কাকে দিয়ে? কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। এখন কিভাবে কাজ করাচ্ছে সেটা আমরা শিখতে যাচ্ছি। ১ নাম্বার, বাংলাদেশে কর্মরত প্রতিটি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানই এসএমই কার্যক্রমের সাথে যুক্ত থাকবে। তার মানে দেখেন, যদি কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আপনার ব্যাংক বা আপনার আর্থিক প্রতিষ্ঠানে এসে আপনার কাছে আর্থিক সহায়তা চায়, আপনি সরাসরি ওই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদানে বাধ্য থাকবেন। এটা সরকারি নির্দেশনা, নীতিমালা প্রতিষ্ঠা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে উদ্যোক্তাদের ঋণ গ্রহণ থেকে শুরু করে তার নিষ্পত্তি পর্যন্ত সমস্ত কাজ তাদের অতি দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। তার মানে কোনো উদ্যোক্তা যদি আপনার ব্যাংক বা আপনার আর্থিক প্রতিষ্ঠানে এসে তার প্ল্যান সাবমিট করে আপনার কাছ থেকে ঋণ প্রাপ্তির আশা করে এবং আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি দেখে যে হ্যাঁ, উদ্যোক্তা ঋণ প্রাপ্তির যোগ্য, সেক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আপনার ব্যাংক বা আপনার আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাকে সেই ঋণ সরবরাহ করতে বাধ্য থাকবে এবং এই ঋণ সরবরাহ করতে গিয়ে প্রয়োজনীয় যত ব্যবস্থা গ্রহণ করতে হয় আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেটা অবশ্যই গ্রহণ করবে। এরপর দেখেন, পাশাপাশি শিল্প ও সেবা খাতে অধিক গুরুত্ব প্রদান। বলেছে হ্যাঁ, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদান করবে গ্রামীণ উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে, তবে পাশাপাশি শিল্প খাতে এবং সেবা খাতে তারা অধিক গুরুত্ব প্রদান করবে। আচ্ছা, কিভাবে? অর্থাৎ কোনোটা শিল্প উন্নয়নে কিংবা কোনো সেবা খাতে দেখা যাবে যে যদি কোনো ঋণের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সেই শিল্প উন্নয়নে এবং সেই সেবার খাতে ঋণ প্রদানে বাধ্য থাকবে। ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ঋণ বিতরণে অগ্রাধিকার প্রদান। এক্ষেত্রে স্মল এন্টারপ্রেনিউর যারা, তাদের যদি ঋণের প্রয়োজন হয়, সেই ঋণ বিতরণেও সেই ব্যাংক বাধ্য থাকবে। অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ তারা হচ্ছে সবচাইতে বেশি অসহায়। তাদের ঋণ নাই, তাদের কোনো আর্থিক সহযোগিতা নাই, কিছুই নাই। সেক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণরূপে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। এরপর প্রতিটি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান
এসএমই প্রতিষ্ঠানে এসএমই সংক্রান্ত হেল্প ডেস্কের ব্যবস্থা থাকতে হবে। তাহলে দেখেন, আমরা জানি প্রত্যেকটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু হেল্প ডেস্ক আছে, যেখানে গিয়ে কাস্টমাররা কোনো সেবা চাইলে হেল্প ডেস্কের মাধ্যমে তারা সেবাটি গ্রহণ করে থাকে। তো বলা হয়েছে হেল্প ডেস্ক অবশ্যই থাকবে কমনলি, তবে এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স রিলেটেড একটা হেল্প ডেস্ক অবশ্যই সেপারেটলি থাকবে, যেখানে উদ্যোক্তাগণ কোনো ধরনের কোনো ঋণ বা আর্থিক সহায়তা নিতে গেলে কিভাবে নেওয়া যেতে পারে, কোন পন্থায় নিলে সুবিধা হবে, সেক্ষেত্রে কি কি করণীয়, কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে, সেই সংক্রান্ত তথ্য দিতে পারবে এরকম একটা হেল্প ডেস্ক প্রত্যেকটা ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে থাকতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তা খাতে 50,000 টাকা থেকে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আপনি ঋণ নিতে এসেছেন। এখানে ক্ষুদ্র উদ্যোক্তা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে আপনি চরম দরিদ্র, আপনার কিছুই নাই। আরেকটা হচ্ছে আপনার মোটামুটি অর্থকড়ি আছে, আপনি শিক্ষিতও আছেন, আপনার প্ল্যানটা পারফেক্ট, আপনার প্ল্যানটা খুবই ইফেক্টিভ, ফ্রুটফুল। সেক্ষেত্রে আপনাকে হাইয়েস্ট 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু জামানতের দাবিদার তো থেকেই যাবে। ৭ নম্বরে দেখেন, নারী উদ্যোক্তাদের প্রতি বিশেষ সেবাভিত্তিক আচরণ প্রদান। যেটা আমি শুরুতে বলেছিলাম যে উইমেন এন্টারপ্রেনিউর যারা, নারী উদ্যোক্তা যাদেরকে আমরা বলি, তাদেরকে একটু বিশেষভাবে সার্ভিস দিতে হবে। কিরকম? তাদেরকে কেবল শুধুমাত্র ঋণই প্রদান করা হবে না, পাশাপাশি ঋণের টাকাটা কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে, এবং তারা যদি নিজ উদ্যোগে আরো কিছু পরামর্শ চায়, অবশ্যই সেই ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান সেই পরামর্শ প্রদানে বাধ্য থাকবে। গ্রামাঞ্চলে অর্থায়নে বিশেষ গুরুত্ব আরোপ। একটা ইম্পর্টেন্ট তথ্য, মাইক্রো ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ গ্রামাঞ্চলেও দেওয়া হয়, অর্থাৎ রিমোট এরিয়াতেও দেওয়া হয়। আবার দেখা যায় যে থানা পর্যায়েও দেওয়া যেতে পারে, শহর অঞ্চলেও দেওয়া যেতে পারে, কারণ উদ্যোক্তা কেবল কিন্তু গ্রামেই বা রিমোট এরিয়াতে থাকে না, তাই না? তো এক্ষেত্রে বলা হয়েছে কি, যে মাইক্রো ক্রেডিট সব ক্ষেত্রেই প্রদান করা হবে, তবে গ্রাম অঞ্চলটাকে একটু বেশি প্রাধান্য দিতে হবে। কেন জানেন? এর মূল কারণটা হচ্ছে গ্রামেই কিন্তু নারীদেরকে বেশি অবহেলিত অবস্থায় ফেলে রাখা হয়। এই কারণে যেহেতু এসএমই অ্যান্ড মাইক্রো ক্রেডিটের মূল মন্ত্রই হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে টেনে তুলে নিয়ে আসা, এই জন্য গ্রামাঞ্চলটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। আমার মনে হয় আপনারা আমার লেকচারগুলো বুঝতে পারছেন। তারপরেও যদি প্রবলেম হয়, আপনাদেরকে আমি আবার আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ৯ নম্বর প্রশ্ন, অঞ্চল ভিত্তিক অর্থায়নে বিশেষ গুরুত্ব আরোপ। কিছু কিছু অঞ্চল, যেমন আমরা জানি উত্তরাঞ্চলের রিমোট এরিয়াগুলোতে কিন্তু দরিদ্রের সংখ্যা অর্থাৎ দারিদ্রতা বেশি। সেক্ষেত্রে ওই রিমোট এরিয়া বা যেসব অঞ্চলে দারিদ্রতা এবং দরিদ্র জনগণ বেশি, সেই সব অঞ্চলগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। অর্থাৎ এমন এমন এরিয়া যেখানে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানদের আনাগোনা খুবই কম, সেখানে আপনার ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে একটু বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে কি জানেন? ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনাকে বিশেষভাবে সুবিধা প্রদান করবে, কারণ আপনি একটা প্রত্যন্ত অঞ্চলকে উন্নয়নের চেষ্টা করছেন। পাশাপাশি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিরও আপনার উপরে একটা বিশেষ নজরদারি থাকবে, আপনাকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা এবং সহায়তা প্রদানের জন্য। ১০ নম্বর পয়েন্ট, নারী উদ্যোক্তাদের ২৫ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সরবরাহ, তবে ব্যক্তিগত গ্যারান্টির একটা ব্যবস্থা থাকতে হবে। ওমেন এন্টারপ্রেনিউরদের ২৫ লাখ টাকা পর্যন্ত একদম কোনো জামানত ছাড়া ঋণ দেওয়ার একটা নির্দেশনা আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। কথাটা কি বলেছে? এমনিতে তো মিনিমাম ৫০,০০০ টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে ৫০ লক্ষ টাকা, এর উপরে দেওয়া যাবে না। নারীদেরকে বলেছে আপনাদেরকে আমরা ২৫ লাখ টাকা পর্যন্ত দিব, whereas they are not educated, they are not financially solvent, তারা জানেই না about their future, what will be their future, they are totally unaware, unseen or uninformed about their future। এই সিচুয়েশনে তাদেরকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত হাইয়েস্ট ঋণ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কোনো জামানত বা সিকিউরিটির প্রয়োজন নাই, তবে গ্যারান্টার থাকতে হবে। নর্মালি কি হয়, আমরা যখন পার্সোনাল বা ব্যক্তিগত ঋণ নিতে যাই, সেক্ষেত্রে লোনের ফর্মে দুজন না হলেও মিনিমাম একজন ব্যক্তি গ্যারান্টার হিসেবে তার তথ্য, তার ছবি,
তার ন্যাশনাল আইডির কপি এবং তার সিগনেচার দিবে। এটার উদ্দেশ্য হচ্ছে ব্যাংক আশ্বস্ত হয় এই মর্মে যে আপনি যদি ঋণকৃত অর্থ পরিশোধে ব্যর্থ হন, সেক্ষেত্রে ওই গ্যারান্টার হয় আপনার কাছ থেকে টাকা আদায় করিয়ে দেবে, আদারওয়াইজ ওই গ্যারান্টার অন বিহাফ অফ ইউ আপনার লোনের টাকা পরিশোধ করে দেবে। এরকম একটা ব্যক্তিকে বলা হয় গ্যারান্টার বা ব্যক্তিগত গ্যারান্টি। 11 নাম্বার, এমনকি সর্বোচ্চ, আই এম সো সরি, এখানে সর্বোচ্চ বানানটা আমি কেন জানি কম্পোজে আনতে পারছিলাম না, যেন আমি দুঃখ প্রকাশ করছি। এমনকি সর্বোচ্চ 10% সুদের হারে নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুবিধা প্রদান করে দিতে হবে। দেখেন, ওমেন অন্টারপ্রেনারদের আরেকটা সুবিধা দিয়েছে। একটা সুবিধা কি ছিল? 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আপনাকে দেওয়া হবে, তাতে আপনার কোনো ইনকাম সোর্স থাকুক বা না থাকুক, ডিপেন্ড করবে আপনি কেমন কর্মঠ, ডিপেন্ড করবে আপনার প্ল্যানটা কেমন, ডিপেন্ড করবে আপনি কিভাবে আগাতে চাচ্ছেন এবং সেখান থেকে আউটপুটটা কেমন। এক্ষেত্রে কি বলেছে? সর্বোচ্চ সুদ হবে 10%। আপনি যত টাকায় নেন না কেন, আপনার সুদের হার 10%-এর উপরে যাবে না, পারলে 10%-এর কম হবে। এটার মূল কারণটা কি আমি বারবার বলেছি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট, এদের সবারই টার্গেট হচ্ছে কি নারী উদ্যোক্তাদেরকে টেনে তুলে নিয়ে আসে এবং নারী পুরুষের সমতা দূর করা। এটা কিন্তু আমাদের এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের মূল টার্গেট, মূল উদ্দেশ্য। এরপর দেখেন, প্রদত্ত ঋণ সঠিক খাতে সদ্ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করা। আপনি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে সমস্ত প্ল্যান শো করে আপনার গ্যারান্টি দিয়ে আপনার ঋণের অর্থ আপনি তুলে নিলেন। এবার টাকাটা কি আপনি কাজে লাগাচ্ছেন, নাকি আপনি আনপ্রোডাক্টিভ খাতে এটা ওয়েস্ট করছেন, সেটা খতিয়ে দেখাটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সে বাণিজ্যিক ব্যাংকের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। 13 নাম্বার, ব্যাংকার উদ্যোক্তা সম্পর্ক উন্নয়ন। বলেছে যখন কোনো উদ্যোক্তা আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে আসবে, সেক্ষেত্রে তার সঙ্গে আপনার আলাপচারিতা, তার সঙ্গে আপনার সৌহার্দ্যতা এমন হবে যে উক্ত উদ্যোক্তা যেন আপনার কাছ থেকে বারবার সেবা গ্রহণের জন্য আসে, পরামর্শ গ্রহণের জন্য আসে, ইভেন দো, অর্থাৎ এমনকি তার যদি ইন ফিউচার অ্যাগেইন লোন বা ফাইন্যান্সিয়াল হেল্পের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে যেন আপনার কাছেই আসতে চায়। এটার মূল উদ্দেশ্য কি জানেন? ব্যাংকের একজন পার্মানেন্ট ঋণ গ্রহীতা সৃষ্টি করা, যার কাছে ব্যাংক ঋণ প্রদান করে অর্থাৎ লোন প্রোভাইড করে তাদের ইনকাম জেনারেট করতে পারবে। ইনকাম কিভাবে জেনারেট করবে বলেন? আপনারা সবাই জানেন, ব্যাংক ঋণ দিলে পরে সে ঋণের এগেনস্টে যে সুদ অর্থাৎ ইন্টারেস্টটা ব্যাংক পায়, সেটাই হচ্ছে ব্যাংকের সোর্সেস অফ ইনকাম। এরপর দেখেন, প্রদত্ত ঋণের কিস্তি সহজীকরণ। আপনি বাণিজ্যিক ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান কেবল যে ঋণ দিলেন কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা মেনে, তাতেই কিন্তু সম্পূর্ণ আপনার দায়িত্ব শেষ হলো না। ঋণকৃত অর্থ ঋণ গ্রহীতা যখন পরিশোধ করবে, সেক্ষেত্রে তার যেন ঋণ পরিশোধটা তার কাছে সহজ হয়। সেক্ষেত্রে আপনার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কিস্তির পরিমাণ সহজ হতে হবে, কিস্তির শর্ত সহজ হতে হবে, কিস্তির টাকা পরিশোধের যে ডিউরেশন সেটাও যেন ঋণ গ্রহীতার ফেভারে থাকে, এরকম একটা অবস্থা আপনাকে সৃষ্টি করে দিতে হবে। তো এই ছিল আর কি মোটামুটি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ হয়ে সরকারের নির্দেশে এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকগুলো পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে যে নীতিমালা বা নির্দেশনামা থ্রো করে, সেগুলো কি কি। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই এসএমই খাতে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালাগুলো দিয়েছে, সেক্ষেত্রে কোন কোন খাতে এই ঋণ প্রদানগুলো করা হবে, সেক্ষেত্রে যে মাইক্রো ক্রেডিট যে প্রোভাইড করা হবে, সেক্ষেত্রে কোন কোন খাতে এই মাইক্রো ক্রেডিটটা অর্থাৎ ক্ষুদ্র ঋণ প্রদান করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা আছে, সেই খাতগুলো আমরা একটু জেনে নিই। একটা বলেছে কৃষিভিত্তিক খাত, একটা হতে পারে আপনি কেবল চাষাবাদ করবেন, এজন্য আপনাকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হবে। আর একটা হতে পারে আপনি কৃষি পণ্য উৎপাদন করে ফেলেছেন, এবার সেটা কেটে এনে বা তুলে এনে বাজারজাত করার ক্ষেত্রে যে প্রসেসিং যে খরচ, সেই খরচের ক্ষেত্রেও যদি কোনো উদ্যোক্তা ঋণ নিতে চায়, তবে তাকে ঋণ প্রদান করতে হবে। এছাড়াও কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চায় কিংবা লিজ নিতে চায়, এই পারপাজেও যদি কোনো উদ্যোক্তা আপনার ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে আসে, সেক্ষেত্রেও আপনি ঋণ প্রদানে বাধ্য থাকবেন। মাছ ধরার নৌকা তৈরির ক্ষেত্রে
যদি কোনো জেলে কিংবা কোনো উদ্যোক্তা ঋণ গ্রহণ করতে আসে তবেও তাকে ঋণ প্রদানে আপনি বাধ্য থাকবেন। এছাড়া আছে নকশি কাঁথা ও তাঁত, খাদ্যের বীজ সংরক্ষণ, বেকারি, জানেন তো বিস্কিট, চানাচুর, পাউরুটি এই সমস্ত জিনিস আর কি, কেক, হ্যাচারি, ড্রাই ফিশ প্রসেসিং যেটাকে আপনারা বাংলা ভাষায় বলেন শুটকি। এরপরে হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ও আইসিটি দ্রব্যাদি ক্রয়ের জন্য যদি কোনো উদ্যোক্তা ঋণ নিতে চায়, যার উদ্দেশ্যই হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো সে বিক্রি করবে, সেক্ষেত্রে আপনি ঋণ প্রদানে বাধ্য থাকবেন। সাইবার ক্যাফে পরিচালনার জন্য যদি কোনো উদ্যোক্তা ঋণ নিতে চায়, কারণ কি গ্রামাঞ্চলে কিন্তু সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিংবা সবার কাছে ল্যাপটপ কিংবা ডেস্কটপ নাই, তাদেরও অনেক সময় অনলাইনে কাজকর্ম করতে হয়, সেক্ষেত্রে তারা যেন ইন্টারনেট ইউজ করতে পারে এই জন্য সাইবার ক্যাফে গ্রামে গ্রামে প্রতিষ্ঠা করার জন্য যদি ঋণ নিতে কেউ চায় তবে সে ঋণের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে বন শিল্প ও ফার্নিচার নির্মাণ, ফুল চাষ ও ফুলজাতকরণ, এছাড়া আছে হর্টিকালচার যেটাকে আমরা যে মধু চাষ বলি, হিমাগার, জানেন তো ফ্রোজেন। এরপর হসপিটাল ও ক্লিনিক নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন কেন্দ্র নির্মাণ, টেলিকমিউনিকেশন, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। এখানে টেলিকমিউনিকেশন বলতে আপনারা বলতে পারেন যে আমি একটা ফোন ফ্যাক্সের দোকান খুলে বসেছি, সেখানে আমি বিকাশের কাজও করি, সব হবে। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, আমি মোবাইল ফোনের কোনো সমস্যা থাকলে সেই মোবাইল ফোন সারাই বা মেরামত করি, এটাকে বলা হচ্ছে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ। পাশাপাশি মোবাইলের ব্যাটারি বিক্রি করি, পার্টস বিক্রি করি, মাদারবোর্ড বিক্রি করি, কেসিং বিক্রি করি, এই সমস্ত বিষয় আর কি। এরপরে হচ্ছে প্রিন্টিং ও প্যাকেজিং, এরপর প্লাস্টিক শিল্প, নেক্সট আছে কসমেটিক্স ও টয়লেট্রিজ, এরপরে হস্তশিল্প, নেক্সট ভেষজ, এরপরে আছে পাটজাত ও পাট মিশ্রিত পণ্য, নেক্সট স্টেশনারি পণ্য, এরপরে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, মেশিনে চিড়া ও মুড়ি তৈরি, চালের কল, চালের কল বুঝেন, যেখানে ধান ভাঙিয়ে চাল বের করা হয় এবং সেই মেশিনটাতে চালের যত পাথর বা অন্যান্য পোকামাকড়গুলো আছে সেগুলো একেবারে ছেটে ফ্রেশ চাল বের হয়। পাইকারি ও খুচরা দোকান, ড্রাগ হাউস, ঔষধের দোকান, ফোন ফ্যাক্সের দোকান, স্থানীয় পরিবহন, পুরাতন লোহা লক্করের দোকান যেটাকে আপনারা বলেন ভাঙ্গারি, ভাঙারিও বলে। এরপরে হচ্ছে বিভিন্ন ফুড ব্যবসা, সারের ব্যবসা, কাপড় ও জুতার ব্যবসা, রড সিমেন্ট ট্রেডিং, হার্ডওয়্যারের ব্যবসা, আমরা বলি না হার্ডওয়্যারের দোকান, সেই হার্ডওয়্যারের ব্যবসা, ক্রোকারিজের ব্যবসা, মুদি দোকান, এলপি গ্যাসের ব্যবসা, বাণিজ্যিকভাবে বৃক্ষরোপণ সংক্রান্ত ব্যবসা, ফটোগ্রাফি, পরিবহন ও যোগাযোগ, জুয়েলারি, এরপর হচ্ছে টেইলারিং, সেলুন ও বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার, চশমার ফ্রেম তৈরি, রেশম শিল্প, বিভিন্ন ধরনের খেলনা তৈরি, ব্লক, বাটিক ও বুটিক্স, মাশরুম চাষ, কম্পিউটার ট্রেনিং স্কুল, আইপিএস তৈরি, আদিবাসী হস্তশিল্প ও তাঁত, সমিল, সমিল বুঝেন, যেখানে ওই যে ধান ভাঙানো হয়, যেখানে হচ্ছে গম ভাঙিয়ে আটা তৈরি করা হয়, যেখানে চালের গুঁড়া করা হয়, এই সমস্ত আর কি সমিল। এরপর হচ্ছে নৌযান শিল্প, ছোটখাটো নৌযান শিল্প, ডেইরি অ্যান্ড ফিশ ফিল্ড তৈরি, ব্রিক ফিল্ড, আগরবাতি ও মোমবাতি তৈরি, মশলা গুঁড়াকরণ, ফুড প্রসেসিং, তেল ও ডালের মিল,
জিআই পাইপ প্রস্তুত। জিআই পাইপ চিনেন? ছাদে দেখবেন আমরা যখন ছাদে উঠি, ছাদে পানির ট্যাঙ্কি থেকে লোহার, কোনো কোনো ক্ষেত্রে প্লাস্টিকের, লোহারই বেশি হয়, পাইপ আমাদের প্রত্যেকের রান্নাঘরে, ওয়াশরুমে, ডাইনিং এর বেসিনে চলে গেছে, যেখান থেকে আমরা পানি পাই। ওই পাইপটাকে বলা হচ্ছে জিআই পাইপ। এরপর সিমেন্টের পিলার তৈরি, এটা গ্রামে বেশি ব্যবহার করা হয়। গ্রামে মানুষ তাদের জমির বাউন্ডারি দেয় এটা ব্যবহার করে। এরপর হচ্ছে গুড় তৈরি, পিতল কাঁসার শিল্প, ডিজিটাল কালার ল্যাব যেটাকে আমরা বলি ফটো স্টুডিও, কেবল অপারেটর ওই যে ইন্টারনেট এবং ডিশের লাইন, জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ, বাঁশ ও বেতের সামগ্রী তৈরি, পার্টেক্স শিল্প, বায়োগ্যাস প্ল্যান্ট, বালি ও পাথরের ব্যবসা, ধান চালের ব্যবসা, নকশিকাঁথা ও তাঁত, নার্সারি, মৎস্য চাষ বলে ফেলেছি, ব্যাটারি তৈরি, স্যানিটারি সামগ্রী নির্মাণ, চা শিল্প, চারকোল তৈরি। চারকোল কিন্তু কয়লা, হ্যাঁ কয়লা কিন্তু অনেক কাজে লাগে। এই কয়লা উৎপাদনের কাজও অনেকেই করে। এরপরে হচ্ছে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প, পোল্ট্রি ও ডেইরি ফার্ম ইত্যাদি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আশা করছি আমার এই বিষয়গুলো বা আমার এই আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি ইচ্ছাকৃতভাবে আজকের ক্লাসের লেকচারে লিখেছি কম, বলেছি বেশি, কারণ আমার কেন জানি মনে হয় যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করেন কম, পরে সময় মতো করেন। কারণটা হচ্ছে আপনারা সব কিছুই হচ্ছে এখানে রেডিমেড চোখে দেখতে পান। তো আমার কাছে মনে হয়েছে এবার একটু ভিন্নধর্মী ক্লাস নেই। দেখবেন 30%, শুনতে হবে 70%, কারণ বোঝার কোনো বিকল্প নাই আর স্টাডি করারও কোনো বিকল্প নাই। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।